আলাদা ভাবে বলবো তা, তা, আত্মা। আত্মা, হ্যাঁ, আত, এখানে যেন কোনো চন্দ্রবিন্দুর প্রভাব না আসে, শেষেরটা আত্মা, আত্মা। ঠিক আছে। আত্মা, আত্মা, একই রকম ভাবে আত্মীয়, 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 মানে প্রথম আতের মধ্যে কোনো চন্দ্রবিন্দু নাই, তির মধ্যে চন্দ্রবিন্দু আছে, আবার তিয় অর মধ্যে কোনো চন্দ্রবিন্দু নাই। আত্মীয়, ওস্তাদজি তাহলে ভেঙে ভেঙে করতে কোশ্চিন হবে। বিস্ময়, এটার উচ্চারণটা কি হবে? কোশ্চিন বিস্ময়, কঠিন, কোশ্চিন, হ্যাঁ, বিস্ময়, অকস্মাৎ, অকশ, এই যে উচ্চারণের পদ্ধতিটা আমি বলে দিচ্ছি, অকশ সাত, অকস্মাৎ, অকস্মাৎ, হ্যাঁ, অকস্মাৎ। প্রথমে আলাদা আলাদা ভেঙে ভেঙে করতে হবে, তাহলে যখন একটু এক্সপার্ট হয়ে যাব তখন দ্রুত বললেও এদিক সেদিক চন্দ্রবিন্দু পড়বে না। অকস্মাৎ, অকস্মাৎ, বিস্ময়, বিস্ময়, মহাবিশ্বের বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর, একটা কবিতা আছে না, মহাবিশ্ব, বিদ্রোহী কবিতায়, মহাবিশ্বের বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। এই মহাবিশ্ব, বিস্ময় যদি কেউ বলে, বিস্ময় না বলে, আমি বুঝে নেই যে সে আসলে উচ্চারণ এখনো শেখে নাই, আবৃত্তির জন্য সে এখনো তৈরি হয়নি। যাই হোক, আমরা গ্রামারটা জেনে গেলাম। শব্দের শুরুতে মফলা আসলে তার কোনো কাজ নাই, একটা চন্দ্রবিন্দু আসে। শব্দের মাঝে বা শেষে যদি মফলা আসে, তাহলে যেই বর্ণের সাথে মফলা আসলো সেই বর্ণটি দুবার উচ্চারিত হয়, দ্বিতীয়বারে চন্দ্রবিন্দু দিতে হয়। গ্রামার শেষ। এখন হাতটা এরকম করি, এখানে আমরা বলি গংঠ লন, গংঠ লন। গন্ঠলন, কি বললাম, এটার অর্থ কি বুঝাই দিচ্ছি। গ, 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 প্রথমটা গ, উ, ট, বলতে চাই ল, ন, ন, কয়টা হলো? আচ্ছা, কয়টা হলো? পাঁচটা না? আচ্ছা, পাঁচটা হলো না? যারা মাথা নিচের দিকে করেছে তাদের কান পরিষ্কার হয় নাই, যারা এরকম করেছে তাদের কান পরিষ্কার হয় নাই, তাদের বলা উচিত ছিল না পাঁচটা। পাঁচটা আচ্ছা, কোনো উচ্চারণ হতে পাঁচটা, পারে না। চয়ের উচ্চারণ কি পাঁচটা এরকম হবে? পাঁচটা, পাঁচ, পাঁচ। পাঁচ, গ, ঙ, ট, ল, ন, আমার সাথে সাথে বলতে হবে। গ, ঙ, ট, ল, ন, গংঠ, গ, ঙ, ট, গংঠ। গঙ্ঠ, আর ল, ন, কি হলো? গংঠ লন। মনে রাখার জন্য এইভাবে, গংঠ লন, একটু খাতায় লিখে ফেলতে হবে। গংঠ লন, গ, ঙ, ট, ল, ন, গ, ঙ, ট, ল, ন। গোলামের সাথে কে ক্লাস করে আরেকজন? গোলামের ওস্তাদ সাথে কে পাশে? ম উচ্চারণটা হবে না? গোলামের সাথে কে ক্লাস করে? ক্লাস করছেন না, আমার রুমমেট একজন দেখতে আসছে আমি কি করছি। আচ্ছা, প্রাইভেসিটা একটু মেনটেন করা দরকার। হ্যাঁ, ঠিক আছে। কি যেন বলছে, কে আরেকটা প্রশ্ন করলো, কে যেন? হ্যাঁ, ম হবে না? গ, ঙ, ট, ল, ন, গংঠ লন। আমি পাঁচটা বলেছি, ছয়টা বলি নাই। কোনো প্রশ্ন থাকলে পরে আমাকে করতে হবে। গ, পাঁচ, গংঠ পাঁচ, লন। এই গংঠ লনের সাথে যদি গ, অ, ট, মফলা আসে, শব্দের শেষে যদি যেখানেই আসুক, এই গংঠ লনের সাথে মফলা আসলে কোনো গ্রামার টামার খাটবে না, ম ম এর মতোই উচ্চারিত হবে। গংঠ লনের সাথে মফলা আসলে কোনো গ্রামার কাজে দিবে না, ম স্বাভাবিকভাবেই উচ্চারিত হবে। যেমন উদাহরণ দিয়ে বুঝাই,
যুগ্ম গুল্ম। গুল্ম যুগ্ম কি বললাম? গুল্ম। গুল্ম এখানে ল এর সাথে ম যুক্ত আছে, তাহলে গ্রামার অনুযায়ী উচ্চারণ হওয়ার কথা ছিল গুল্ল। ল দুইবার উচ্চারণ হবে, শেষেরটা চন্দ্রবিন্দু দিয়ে উচ্চারণ হবে। কিন্তু গংট লনের মধ্যে ল আছে না নাই? আচ্ছা যেহেতু লয়ের ল আছে আর লয়ের সাথে মফলা যুক্ত হয়েছে, সেহেতু এখানে কোনো গ্রামার টামার খাটবে না, ল লয়ের মতো উচ্চারণ হবে, ম ময়ের মতো উচ্চারণ হবে। এই জন্য এটার উচ্চারণ হবে গুল্ম। গুল্ম জন্ম। এখানে ম বাগবিন্দু ছিল, ম ছিল, কিন্তু ময়ের কারণে নয়ের দ্বিত্ব উচ্চারণ হলো না, কি হলো? ম স্বাভাবিকভাবে উচ্চারিত হলো, জন্ম। বুঝাইতে পারলাম? এরকম প্রত্যেকটা দিয়েই উদাহরণ দেওয়া যাবে। বাংময়, উঁর সাথে ম যুক্ত হয়েছে। তারপরে কুটমল, এখানে টয়ের সাথে ম যুক্ত হয়েছে, গংট লন। গ দিয়া যুগ্ম। আমাদের অনেকেই এই ভুলটা করেন, হিরণ্ময় যুগ্ন সভাপতি বলে, যুগ্ন। যুগ্ম উচ্চারণটা হবে যুগ্ম। অনেকে বলে যুগ্ম সভাপতি, মানে ওই এই এই ভুলগুলি করা যাবে না, যুগ্ম স্বাভাবিকভাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে গং লন, পাঁচটা দিয়েই আমি উদাহরণ দিলাম। এগুলি যদি এগুলির নিচে যদি ম যুক্ত অবস্থায় আসে, তাহলে ম স্বাভাবিকভাবে উচ্চারিত হবে। আচ্ছা, আমি দুইটা ফলা পরিপূর্ণ গ্রামার বললাম। ও, আলমগীর বলছিল যে ম, আচ্ছা ময়ের সাথে ম যুক্ত যদি হয়, আম্মা। সম্মান এখন হ্যাঁ, সম্মান সম্মান, সম্মতি সম্মান, সম্মোহন। তাহলে সম্মতি আমি ধরে নিলাম ময়ের নিচে মফলা আছে, তাহলে স্বাভাবিক গ্রামার অনুযায়ী ম কয়বার উচ্চারণ হবে? দুবার দুবার উচ্চারণ হবে। তাহলে তো আমার গ্রামার খাটলো। এখানে তো গংকলনের মধ্যে ম ঢুকানোর কোনো কারণ নাই। আমি কি বুঝাতে পেরেছি কথাটা? আলমগীর কি বুঝেছে না বুঝে নাই? হ্যাঁ, বুঝতে পেরেছি গুল্ম আমি বুঝাই। বাগ- ময়ের সাথে যদি মফলা আসে, তাহলে স্বাভাবিক যে গ্রামার, সেই গ্রামার অনুযায়ী কাজ হবে। উপরের মটা দুইবার উচ্চারণ হবে, দ্বিতীয়বার চন্দ্রবিন্দু। ম উচ্চারণ করলে এমনি চন্দ্রবিন্দু দিতে হয়। সম্মান, আম্মা। ঠিক আছে? হ্যাঁ, কারো কোনো সম্মান প্রশ্ন? সম্মান বা সম্মতি এখানে কি চন্দ্রবিন্দু দিতে হবে? চন্দ্রবিন্দু ছাড়া তো ম উচ্চারণই করা যায় না। সম বললেই তো চন্দ্রবিন্দুর নাকে চলে যায়। এমনি তো নাসিক্য বর্ণ তো গেল হ্যাঁ, প্রশ্ন শেষ। তাহলে আমরা দুইটা ফলার পরিপূর্ণ গ্রামার শিখলাম। একটা হলো বফলা শব্দের শুরুতে আসলে তার কোনো কাজ নাই, বফলা শব্দের মাঝে বা শেষে আসলে যার সাথে বফলা আসবে সেই বর্ণটি দুবার উচ্চারিত হবে। তবে উদ, দিগ, ম, লিখে রাখি, উদ, দিগ, ম, এই তিনটার সাথে যদি বফলা আসে, তাহলে স্বাভাবিকভাবেই উচ্চারণ করতে হয়। উদ, দিগ, ম, বফলা শেষ। এবার আসি মফলা নিয়ে। মফলা শব্দের শুরুতে আসলে তার কোনো কাজ নাই, শুধু একটা চন্দ্রবিন্দু দিতে হয়। শব্দের মাঝে বা শেষে আসলে মফলার কোনো কাজ নাই, যে বর্ণের সাথে মফলা আসলো সেই বর্ণটি দুবার উচ্চারণ হয়, দ্বিতীয়বারে চন্দ্রবিন্দু দিতে হয়। তবে গংট লনের সাথে যদি মফলা আসে, তাহলে ম স্বাভাবিকভাবে উচ্চারিত হয়। দুইটা ফলার গ্রামার শেষ। বুঝি নাই এমন কেউ থাকলে হ্যান্ড রেজ করতে হবে, হাতের চিহ্ন দেখাতে হবে। আলহামদুলিল্লাহ, কি গরম আজকের ক্লাসের সবাই বফলা এবং মফলার গ্রামার শেষ। লাগে না এইবার আসি
সর্বশেষ জফলা নিয়ে একটু আলোচনা। কি নিয়ে আলোচনা করব? জফলা। জফলা। জফলা এটার মধ্যে কোনো গ্রামার টামার নাই। শব্দের শুরুতে আসলে তার কোনো কাজ নাই। শব্দের মাঝে বা শেষে আসলে যার সাথে আসলো সেটা কয়বার উচ্চারণ হবে? দুবার উচ্চারণ হবে। এটা এই গ্রামারে এতটুকুই যথেষ্ট। তবে শব্দের শুরুর ক্ষেত্রে একটু বলার আছে। শব্দের শুরুতে জফলা আসলে একটু বে বে একটু এ উচ্চারণ হয়। যেমন ব জফলা থ আকার, বথা না, উচ্চারণটা কি? ব্যথা। এই যে বটাকে একটু একারান্ত করে দিল, ব্যথা। এটা কি হচ্ছে যে এর মতো উচ্চারণ হবে? এর মতো উচ্চারণ, কখনো কখনো এর মতো উচ্চারণ। এই এ আর এর পার্থক্য এখনো আমরা বুঝবো না, আরো সামনে গেলে বুঝবো। এখন আপাতত এ, ছাগলের মতো এ একটু করে দিলেই হবে। ব্যাপারী, 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 ব্যাপারী। শব্দের শুরুতে জফলা আসলে তার কোনো কাজ নাই, একটু এর মতো উচ্চারণ হয়। শব্দের মাঝে বা শেষে জফলা আসলে যার সাথে আসলো সেটা কয়বার উচ্চারণ হবে? দুবার উচ্চারণ হবে। যেমন গদ্য, পদ্য, হ্যাঁ, মধ্য, কাব্য, শস্য, সভ্য, কন্যা, হ্যাঁ এই তো, বন্যা, অন্যায়। তথ্য, কল্যাণ। ওকে, মোটামুটি আমাদের জফলা মফলা বফলা তিনটাই আমরা শেষ করলাম। আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই জফলা মফলা বফলার গ্রামার শেখার পরে খারাপ লাগছে নাকি যে না একটা জিনিস জানলাম এটা লাগছে? কি কি মনে হয়? ভালো লাগছে, যারা সহজ মনে হচ্ছে। বাংলায় ভালো লাগছে। বাংলায় অনার্স করে, মাস্টার্স করে, এমন অনেকে আমরা যা শিখবো অনেককে জিজ্ঞেস করলে উত্তর দিতে পারবে না। তো আমরা আলহামদুলিল্লাহ খুব সহজভাবে আমার ক্লাসটার মধ্যে আমি যে জিনিসটা করার চেষ্টা করি, আমার অডিয়েন্স যারা, ক্লাসের ছাত্র যারা, তাদের মতো করে আমি এটা দেওয়ার চেষ্টা করি, মানে যেন সহজে তারা মানে গ্রামারটাকে শিখতে পারে। এটাকে আরো সুন্দর পরিভাষায়, আরো চমৎকার ভাষায় আমি বর্ণনা করতে পারি, কিন্তু তাহলে এই ক্লাসের কেউ এগুলি ধরতেই পারবে না। মাথার উপর দিয়ে সাই করে চলে যাবে, মাথার ভিতরে একটাও ঢুকবে না। আচ্ছা, এইবার একটা র ফলা, একটা প্রশ্ন ছিল, হ্যাঁ প্রশ্ন। যেমন সন্ধ্যা, হুম। এখানে কি জ ফলার কোনো উচ্চারণ হয়েছে? সন্ধ্যা, স্বাস্থ্য, হ্যাঁ, এটা সম্মতি। একটা প্রশ্ন। এই প্রশ্নটা বারবার আসবে। এই এই প্রশ্ন এই প্রশ্নটা বারবার আসবে, এই জন্য এই প্রশ্নটার উত্তর একবারই মেরে দিচ্ছি। আব্দুল্লাহ ভাট্টির সাউন্ড বন্ধ করো। হ্যাঁ, এই এই জিনিসটা বারবার আসবে। আলমগীর যে জায়গায় গেছে অনেকে হয়তো বিষয়টা ধরতে পারে নাই। আমি তার প্রশ্নের শুরুতেই বুঝে ফেলছি যে আসলে সে কি বলতে চায়। সেটা হচ্ছে, আমরা গাছ তো চিনি, জি, গাছ চিনি না? গাছ। আচ্ছা, গাছের মধ্যে ভিন্ন জাতীয় আরেকটা গাছ হয় কি হয় না? হয়। সেটার নাম কি? আগাছা। পরগাছা। হ্যাঁ, একটা হলো গাছ আর একটা হলো পরগাছা। আচ্ছা, আগাছা কি বলা যায়? এইটা কি হ্যাঁ, হ্যাঁ, আগাছা এটা বলা যায়? না, আগাছা তো ওই জিনিসটা। আগাছা হলো যেটা কোনো কাজের গাছ না, সেটাকে আগাছা বলে। আচ্ছা। জমিনে হয়, যেমন ক্ষেতের মধ্যে কিছু উম, অপ্রয়োজনীয় গাছ হলো, যেটা আমার কোনো অর্থকরী কোনো বিষয় না, এখান থেকে আমি কোনো বেনিফিট পাবো না, তখন এটাকে কি করা হয়? নিড়ানি দিয়ে তুলে ফেলা হয়, ফেলে দেওয়া হয়। ওটা হচ্ছে আগাছা। আমি যেটা বলছি, গাছের মধ্যে, একটা গাছের মধ্যে সে তার জীবনকে শুরু থেকে শেষ পর্যন্ত কাটায়, সেটাকে বলা হয় পরগাছা।
সে ওই গাছ থেকেই জন্ম নেয়, ওই গাছেই তার জীবন, ওই গাছের গাছের শরীর থেকেই সে পুষ্টি গ্রহণ করে, রস গ্রহণ করে। তাহলে ওইটা হলো পরগাছা। আচ্ছা, এমন কি কখনো আমরা দেখেছি গাছের মধ্যে পরগাছা হয়েছে, সেই পরগাছার আবার পরগাছা হয়েছে? এটার খোঁজ কি কোনোদিন আমরা নিয়েছি? না। নেই। কারণ হচ্ছে যে এটা এতই গৌণ যে ওইটার খোঁজ গাছের উপরে কোনো প্রভাব পড়ে না। আমি বুঝতে পারলাম। গাছের মধ্যে যদি পরগাছা হয়, অনেক সময় পরগাছা গাছকে প্রভাবিত করে, গাছের হায়াত কমে যায়, গাছের কমে যায়, কি বলে, বৃদ্ধি, গাছের বিস্তার, এটা কমে যায়। কিন্তু পরগাছার মধ্যে আবার আরেকটা পরগাছা হলো, সেটার কারণে মূল গাছে তেমন কোনো প্রভাবই পড়বে না, এটা এত ক্ষুদ্র। বুঝাতে পারলাম? জি। ঠিক তেমনি ভাবে যখন একটা যুক্ত বর্ণ থাকে, সেই যুক্ত বর্ণের সাথে যদি আরেকটা যুক্ত বর্ণ আসে, তার কোনো কাজ নেই। বুঝতে পেরেছি। আলমগীর, ক্লিয়ার? প্রশ্নের জি। উত্তর ক্লিয়ার? জি। হ্যাঁ। আলমগীর, শব্দটা কি বলেছিলে যেন? সন্ধ্যা, হ্যাঁ, শাস্ত্র, সন্ধ্যা। কণ্ঠ। নয়ের সাথে ধ যুক্ত হয়েছে, তার জি। সাথে আবার জফলা যুক্ত হয়েছে। জি। তাহলে একবার যুক্ত বর্ণ হওয়ার পরে আরেকটা যুক্ত যখন আসলো, তাহলে ওই জফলার কোনো কার্যকারিতা আর বাকি নেই। থাকে না। বুঝতে পেরেছি। স্বাস্থ্য, এখানেও দন্ত স-এর সাথে থ যুক্ত হয়েছে, তার সাথে আবার জফলা যুক্ত হয়েছে, যখন বুঝতে পেরেছি। আবার দ্বিতীয় যুক্ত বর্ণের কোনো কাজ নাই। নেই। বন্ধা একই। উজ্জ্বল, উজ্জ্বল, জি। উজ্জ্বলের মধ্যে হ্রস্ব উ, তারপরে দুইটা জ, বর্গীয় জ দুইটা, তার জি। নিচে আবার ব, এই ব ফলার কোনো কাজ নাই। কারণ হলো যুক্ত বর্ণের সাথে আবার আরেকটা বর্ণ যদি যুক্ত হিসাবে আসে, তার কোনো কোনো কার্যকারিতা থাকে না। আশা করছি যে একটা কমন বিষয় বলে দিলাম, এটা ভবিষ্যতে এই জাতীয় বিষয়গুলি আমরা একবারে বুঝে ফেলবো যে এটা এই কারণে। খুবই সহজ ভাবে বুঝতে পেরেছি। জাযাকাল্লাহ। আচ্ছা, এবার যাই আমরা র ফলা। খুব সহজ একটা জিনিস, র ফলা, আরেকটা ফলা বাকি রয়ে গেছে, র ফলা। র ফলা খুবই সহজ, যার সাথে আসবে সেটা দুইবার দুইবার উচ্চারণ হবে, আবার র এর উচ্চারণ হবে। বুঝাতে পারিনি? প্রথমে আসলে রফলা শুধু র যুক্ত করবে, প্রথমে রফলা আসলে শুধু কি যুক্ত করবে? র র। যুক্ত করবে। যেমন প্রথম পয়ের সাথে র যুক্ত হলো, আর শব্দের মাঝখানে আসলে, যেমন বিশ্রাম, বিশ্রাম, তাহলে স যাত্রী। কয়বার, কয়বার উচ্চারণ, ও স কয়বার উচ্চারণ হলো? দুইবার। দুবার। সাথে কি যুক্ত হলো? র। নফলা। বিদ্রোহ। 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 হ্যাঁ, বিদ্রোহ বললে হবে না, দ্রোহ। বিদ্রোহ বললে হবে না, বিদ্রোহ। থ্রোহ মানে হবে। বিদ, আগে বিদ, একটা দ বিদ। উচ্চারণ হয়ে যেতে হবে, বিদ। তারপরে আবার দ্রোহ, বিদ। বিদ্রোহ। দ্রোহ। হ্যাঁ, বিদ্রোহ। হ্যাঁ, দুবার চাপ ছাত্র। দিয়ে উচ্চারণ করতে হবে, ছাত্র। বিদ্রোহ। অনেকগুলো আছে। তীব্র। তাহলে সহজ, শব্দের শুরুতে আসলে তার কোনো কাজ নাই, শুধু রফলা যুক্ত হবে। আব্দুল্লাহ কিছু বলবে? আব্দুল্লাহ ভাট্টি, আচ্ছা। শব্দের শুরুতে আসলে তার কোনো কাজ নাই, শুধু র যুক্ত হবে। আর শব্দের মাঝে বা শেষে যদি রফলা আসে, তাহলে যার সাথে রফলা আসলো সেই বর্ণটি দুবার উচ্চারণ হবে, তার সাথে আবার র উচ্চারণ হবে, রফলা শেষ। ক্লিয়ার? আমাদের জেটিভি
জেটিভি দেখি ক্যামেরা ট্যামেরা বন্ধ করে বসে আছে কেন? জেটিভি কে? জেটিভির একটু সাউন্ড করতে হবে। জেটিভি কে খুঁজে পাচ্ছি না এখন। জেটিভি কে আউট? আচ্ছা, আহমদ কে? আহমদ? আসসালামু আলাইকুম স্যার, আমি একটু রাস্তায় আছি। আহমদ রাস্তায় কেন এই সময়, ক্লাসের সময়? আচ্ছা, কি যেন বলছিলাম, রফলা। আজকের ক্লাস কি বেশি কঠিন হয়ে যাচ্ছে? জি না, আচ্ছা, একদম সহজ মনে করা। সহজ ভেবে, সহজ ভাবলে সহজ হয়, ভেঙে ভেঙে একটু ভাবলেই সহজ হয়ে যাবে। এবার হয়ের হুড়োহুড়িতে যাব। ওস্তাদ যে আমার যে একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, শুনি। প্রকৃত এটা কি হবে? যেমন আবৃত্তি আমরা বলি না, এটার কি বৃত্ত উচ্চারণ হয়েছে বা কি? এটা রিকার, এটা আচ্ছা, রিকার। হ্যাঁ, এটা ভালো একটা প্রশ্ন করেছে। রিকারের, মাতৃভাষা। রিকারের আহ, মাতৃভাষা, তারপরে আবৃত্তি, তারপরে এটা হচ্ছে রিকার। এটা রফলা না, রিকার। রি মানে হচ্ছে রি, রি, রি রি, উচ্চারণ করি মুখ দিয়ে, এটা রি। রি। হ্যাঁ, আচ্ছা, তো এটা র আলাদা না? রস্বইকার, র র রস্বইকার, রি। রি। সহজ। এখন মনে রাখতে হবে, রিকার যেখানে হবে সেখানে যেই বর্ণের সাথে রিকার আসবে সেই বর্ণের দ্বিত্ব উচ্চারণ করা হারাম। যেই বর্ণের সাথে রিকার আসবে সেই বর্ণের দ্বিত্ব উচ্চারণ করা যাবে না। রফলা আসলে দ্বিত্ব উচ্চারণ করতে হয়, কিন্তু রিকার আসলে দ্বিত্ব উচ্চারণ করা যায় না। তাহলে আবৃত্তি বলা যাবে না, বলতে হবে আ। আ, বৃত্তি। বৃত্তি। আলাদা বলতে হবে, আ আ বৃত্তি। বৃত্তি। আ, আ আ বৃত্তি। প্রথম প্রথম। আ। আমি কোনো অনুষ্ঠানে গিয়ে কিন্তু আবার এটা বলা যাবে না আমি একটা আবৃত্তি করব, এটা বলা যাবে না। মানে এটা প্র্যাকটিসের সময়ে, মানে উচ্চারণটাকে সঠিকভাবে আগে অভ্যস্ত হওয়ার জন্য আবৃত্তি একসাথে অনেকে করতে পারে না, এই জন্য আবৃত্তি। আবৃত্তি, উচ্চারণ কি কি কি? আবৃত্তি। আবৃত্তি। আমার শুনতে হবে, উচ্চারণটা কেমন হবে আমারটা শুনতে হবে। আবৃত্তি, আবৃত্তি। আবৃত্তি। আমি আবৃত্তি। কখনোই এখানে বয়ের দুইটা উচ্চারণ করি নাই। আবৃত্তি। আবৃত্তি, আবৃত্তি। 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 এই আবৃত্তি। যে আমি একটা আবৃত্তি শোনাতে চাই, এটা যখনই কেউ বলবে সাথে সাথে বুঝবো যে সে আসলে কি আবৃত্তি শিখেছে না শিখে নেই, কারণ সে রিকারের উচ্চারণই জানে না। রি, রি। রিকারের উচ্চারণ কেমন হবে সেটাই তো সে জানে না। আহসান হাবিব, এত লেটে কেন? কোনো সমস্যা? আহসান হাবিবের ভলিউম নাই, মাইক্রোফোন কি কোনো সমস্যা? ছাত্রদেরকে নিয়ে আর কি উত্তরাতে গিয়েছিলাম আচ্ছা, প্রতিযোগিতাতে। পাঁচটা বাজে রওনা হয়েছি, রাস্তায় জ্যাম ছিল প্রচুর, আস্তে আস্তে লেট হয়েছে আর কি, এখন আসছি। হ্যাঁ, অনেকগুলি উচ্চারণ ঠিক ছিল, পাঁচটা সবই ঠিক ছিল। আসছি, শেষে গিয়া শেষ। আসছি, হ্যাঁ, এসেছি। এসেছি। হ্যাঁ, ছয়ের উচ্চারণ, হ্যাঁ, খেয়াল করতে হবে। শুরুর দিকে ভালো ছিল কিন্তু শেষে গিয়ে ডাইল চাইল হামারা সব খিচুড়ি হয়ে গেছে। আচ্ছা, কি যেন বলছিলাম, রিকার, রিকার যেখানে হবে সেখানে বর্ণের দ্বিত্ব উচ্চারণ করা যাবে না, আবৃত্তি বলা যাবে না, আবৃত্তি, আবৃত্তি চর্চা করতে হবে। আবৃত্তি। মাতৃভাষা বলা যাবে না, মাতৃভাষা, মাতৃভাষা, মা আলাদা করে, মাতৃ,
এটা বললে ত দুইবার উচ্চারণ হয়ে যায়। মাতৃভাষা, মাতৃভাষা, মাতৃভাষা। হ্যাঁ, এটা শুনতে হবে। এটা চর্চা করাটা কঠিন অনেকের জন্য, এই জন্য আলাদা, মাটা আলাদা করে ফেললে ত্রিভাষা, মাতৃভাষা, মাতৃভাষা, তারপরে আস্তে আস্তে মাটাকে কাছাকাছি নিয়ে আসতে হবে। তাহলে মা কাছে আসলে তখন সুন্দর শোনাবে মাতৃভাষা। মাতৃভাষা বলা যাবে না, ঠিক আছে? দশমাতৃকা আপনি আলমগীর, বলেছেন, হ্যাঁ, আপনি তো একটা আবৃত্তি করেছিলেন ভয়, এখানে উচ্চারণ করেছিলেন দেশমাতৃকা। দেশমাতৃকা, দেশমাতৃকা, অনেক সুন্দর, ঠিক আছে? এরকম শুনে। হ্যাঁ, এখন এখন আবৃত্তিগুলি শুনলে এখন কোথায় কোথায় কোন কাজ করা হয়েছে এটা এখন কানে ধরা পড়বে। আগে কিন্তু কেন করা হলো কি এটা সে ধরতে পারছে না একজন। তো যাই হোক, আমরা ছিলাম রিকার, রিকার শেষ হলো, রফলা শেষ হলো, বফলা মফলা জফলা শেষ হলো, এবার হয়ের হুড়োহুড়ি, যাবো কি যাব না। স্যার জি, জ ফলাটা একটু আবার বলে ভালো হতো। জফলা শব্দের শুরুতে আসলে তার কোনো কাজ নাই, শুধু একটু এর মতো উচ্চারণ হয়, এ। আর শব্দের মাঝে বা শেষে আসলে যার সাথে জফলা আসলো সেই বর্ণটা দুবার উচ্চারণ হবে। এখানে একটা শেষ, খালাস। বাহ্যিক, এটা উচ্চারণ কি হবে বা বানান কি হবে? আমরা তো এখনো হয়ে হুড়োহুড়িতে যাই নাই। হয়ের হুড়োহুড়িতে গেলে তারপর আহ সেই এটার সাথে সম্পর্কে একটা জ উত্তর পাওয়া ফলা যাবে। আছে না, আমি এই জন্য বললাম আর কি। আমরা হয়ের সাথে যত ফলা আছে সেগুলি আলাদাভাবে শিখতে হবে। হ, হ হইল মারাত্মক, অনেক কঠিন। সে অন্য বর্ণের মতো না। আমরা হয়ের হুড়োহুড়ি নিয়ে আলোচনা করব, সবাই রেডি? জি, আজকে না করলে ভালো হতো, কিন্তু না করার সুযোগ নেই, কারণ হচ্ছে বেসিক ক্লাসে এই আলোচনাগুলি জরুরি। হ্যাঁ, আরেকটা বিষয় বলে রাখি, আমাদের তো অলরেডি কয়টা ক্লাস হয়ে গেল? 3টা। আজকের ক্লাস সহ কয়টা? 3টা। 3টা। আর 5টা ক্লাস হবে। অতএব আমাদের উচ্চারণের বেসিক জিনিসগুলি আমাদের এখনই শিখতে হবে। আরেকটা জিনিস, যারা বেসিকের পরে আরো বেশি শিখতে চায়, মানে আরো বিস্তৃত আলোচনা, বিস্তৃত শিক্ষাটা করতে চায়, একটা বিষয় মনে রাখা ভালো, আবৃত্তি কিন্তু এত সহজে শেখা যায় না। আবৃত্তি শেখার জন্য একটু সময় লাগে, উপস্থাপনা শেখার জন্য একটু সময় লাগে। কিন্তু এই কোর্সটা, যে কোর্সটা আমি আজকে এখন করাচ্ছি, এই বেসিক কোর্সটা করা থাকলেই সে অনেক কিছু পারবে। কিন্তু এর চাইতে আরো অনেক ভালো যদি কেউ করতে চায় তাহলে তাকে অ্যাডভান্স কোর্সটা করতে হবে। মানে এর পরে বেসিক কোর্স যারা করেছে তাদের জন্য একটা অ্যাডভান্স কোর্স হবে এরপরে, সেটাতে চাইলে কেউ অংশগ্রহণ করতে পারবে, যেখানে আরো উচ্চতর আলোচনাগুলি হবে, আরো বিস্তৃত আলোচনাগুলো হবে। আর এটা এই অনলাইনে কোর্স হবে শেষে নাকি ইন্টারভিউ করতে হবে, বিয়ে করতে হবে? অনলাইনে, অনলাইনে হবে, সেটা অনলাইনে হবে। আর এরপরে নতুন ব্যাচের ভর্তি অলরেডি শুরু হয়ে গেছে বেসিক কোর্সে। এই কোর্সটার মতো পরবর্তী কোর্সে অলরেডি আজকে 3 জন ভর্তি হয়ে গেছে। আরো এখানে যারা আছে তাদের পরিচিত জন যারা এই কোর্স করতে চায় তাদেরকে দাওয়াতটা পৌঁছে দিলে ভালো হয়, তাহলে তারা ভর্তি হয়ে যেতে পারবে। দাওয়াত পৌঁছে দিলে কোনো সমস্যা আছে নাকি? এইরকম ভাবনা যদি কারোর মধ্যে থাকে যে এটা অন্য কেউ না শিখুক, আমি শিখি, তাহলে সেটা কোনো কল্যাণকর ভাবনা না, এবং এইভাবে হয় না। বরং আমরা শিখব, আমরা এই বিষয়টা সকলে মিলে বাংলা উচ্চারণে আমরা হব বাংলাদেশের মধ্যে সেরা, যারা দাড়ি টুপিওয়ালা। এই মানসিকতা যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো বেশি করে দান করবে। অতএব আমারই থাকবে যে পরবর্তী ব্যাচে যারা ভর্তি হতে চায় বেসিক কোর্সে, তাদেরকে ভর্তি হওয়ার জন্য বলতে হবে, কারণ অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে। আচ্ছা, আমরা হয়ের হুড়োহুড়িতে যাচ্ছি। স্যার জি, এখানে একটা এই বিস্তৃত উচ্চারণটা কিভাবে করলেন? হুম, বিস্তৃত, বিস্তৃত, এখানে তো বিস্তৃত কি সমস্যা কি? এখানে পরগাছার মতো একটা আসছে না, এটা রিফলাটা, হ্যাঁ, পরগাছার মতো আসছে, মানে কোনো রিফলাটা এটা অন্য, পরগাছ আছে না এখানে? হ্যাঁ
পরগাছার মতো হয়েছে, কিন্তু সে ফলার কোনো গ্রামার এখানে খাটায় নাই, সে স্বাভাবিকভাবে রয়ের উচ্চারণ করেছে। আমি বুঝাতে পারলাম? বিস্তৃত, বিস্তৃত না, এটা তো একটা ফলাই, তাই না? এটা তো একটা ফলাই, রটা। না না, এটা ফলা না, এটা রিকার। এটা তো হলে ফলা হলে তো আমি বলতাম এটা ফলা। এটা রিকার রিকার ও রিকার। বিস্তৃত। ঠিক আছে, আর ফলা হইলেও যে এটা উচ্চারণ যদি তো ফলাও হয়, বিস্তৃত হয়ে গেছে না? বিস্তৃত না, হ্যাঁ, বিস্তৃত। বিস্তৃত না, বিস্তৃত, বিস- বিস্তৃত, বিস্তৃত। হ্যাঁ, স্বাভাবিক, একদম স্বাভাবিক উচ্চারণ। এখানে কোনো দ্বিতীয় উচ্চারণ নাই, কোনো কিছু নাই, কোনো জটিলতা নাই। ঠিক আছে আলমগীর, আব্দুল্লাহ, ক্লিয়ার? বিস্তৃত। যে এগুলো আমরা ফলা নিয়ে করতেছি, এটা হলো রিকার, কার ভিন্ন আবার, হ্যাঁ? হ্যাঁ, আমরা ফলার কাজ শেষ করে এসেছি, আমরা রিকার নিয়ে আলোচনা করেছিলাম। ওকে, এবার আমরা যাচ্ছি হয়ের সাথে হুড়োহুড়ি। হয়ের সাথে কোনো বর্ণ যখন যুক্ত অবস্থায় আসে তখন তার একটা ভিন্ন প্যাটার্ন আমরা লক্ষ্য করি। ভিন্ন প্যাটার্নটা হচ্ছে সে উল্টে যায়, উল্টে যায় অনেকটা। আমি আর সহজভাবে যদি বলি, হয়ের সাথে যখন কিছু যুক্ত হয় তাহলে হ আর থাকে না, হ হারিয়ে যায়। হয়ের সাথে যখন কিছু যুক্ত হয় তখন কি হয় বলি? হ হারিয়ে যায়। যেটা যুক্ত হলো সেটা দুবার উচ্চারণ হবে, যেটা যুক্ত হলো সেটা কয়বার উচ্চারণ হবে? দুবার। প্রথমবার অল্প প্রাণ, পরের বার মহাপ্রাণ। প্রথমবার কি কি অবস্থায় যুক্ত হবে? অল্প প্রাণ অবস্থায়, পরের বার মহাপ্রাণ অবস্থায়। কান খুলে, দিল খুলে গ্রামারটা বুঝতে হবে আগে। গ্রামারটা হচ্ছে হয়ের সাথে কোনো বর্ণ যুক্ত হলে যেটা যুক্ত হলো সেটা দুইবার উচ্চারণ হবে। কিন্তু হয়ের উচ্চারণ হবে না। এতক্ষণ ছিল যে মানে যেটা যুক্ত হইতো, মানে যার সাথে যুক্ত হইতো সেটা দুইবার উচ্চারণ হতো। এখন যেটা যুক্ত হবে সেটা কয়বার উচ্চারণ হবে? দুবার দুবার। উচ্চারণ হবে। হ থাকবেই না। যেটা যুক্ত হইলো সেটা কয়বার উচ্চারণ হবে? দুবার। প্রথমবার অল্প প্রাণ, পরের বার মহাপ্রাণ রূপে। যেমন হয়ের সাথে ন যুক্ত যদি হয় তাহলে একটা জিনিস হয় চিহ্ন, আমরা বলি না চিহ্ন, চিহ্ন। এটা চিহ্ন। এই যে হ নাই, হ কিন্তু হাওয়া হয়ে গেছে। হাওয়া হয়ে গেছে, ন কয়বার উচ্চারণ হলো? দুবার উচ্চারণ হলো। কিন্তু মনে রাখতে হবে দুবার উচ্চারণ করলেই হবে না। ন কে প্রথমবার অল্প প্রাণে উচ্চারণ করতে হবে, পরের বার ন কে মহাপ্রাণে উচ্চারণ করতে হবে। তো মহাপ্রাণ কিভাবে উচ্চারণ করে আমি একটু শোনায় দিচ্ছি। চিহ্ন, চিহ্ন। চিহ্ন। পরের বার নটা নয়ের মতো বলছি না, ন। যেমন ক কে মহাপ্রাণ করি, ক কে মহাপ্রাণ করলে কি বলি? খ। গ কে মহাপ্রাণ করলে কি বলি? ঘ। ন কে মহাপ্রাণ করলে কি বলবো? ন। চিহ্ন। চিহ্ন। যারা বুঝেছে তারা হাত তুলতে হবে যে বুঝেছি। ওকে, আব্দুল্লাহ বুঝে নাই নাকি? না বুঝেছে। কেন একটু শুনি আব্দুল্লাহর কাছ থেকে। ন ন চিহ্ন উচ্চারণটা। চিহ্ন, বাতাস বেশি বের করো। হ্যাঁ, গুড। চিহ্ন। হ্যাঁ, গুড, ফাইন। ঠিক আছে, এরকম হয়ের সাথে জ যুক্ত হইলো, জফলা। যেমন বাহ্যিক, বাহ্যিক হয়ের সাথে জফলা আসছে, হ্রস্বইকার আসছে, বাহ্যিক বলি না, তার বাহ্যিক বেশভূষা বেশ ভালো। এখানে বাহ্যিক হবে না, উচ্চারণটা হবে বাহ্যিক। বাহ্যিক, মহাপ্রাণ। দেখে ঝড় উচ্চারণ হচ্ছে। হ্যাঁ, জফলা আসছে, জ, আর পরেরটা হবে কি? মহাপ্রাণ, ঝ, বাহ্যিক। হ্যাঁ, যেমন
আমাদের দেশের, আমাদের দেশটা তো আজকের না, আমাদের এই ভাষাটা তো আজকের না, আমাদের ভাষার অনেক ইতিহাস আছে, ঐতিহ্য আছে, অনেক কিছু আছে। কি বললাম? ইতিহাস আছে, ঐতিহ্য। ঐতিহ্য হবে না, ঐতিহ্য। 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 এতদিন উপস্থাপনায় বা আমার আবৃত্তিতে বা আমার কোন ইয়েতে এটা শুনেছো, এটা হয়তো কানে গেছে যে উনি যে এই জিনিসটা জানি অন্য কেমন ভাবে বলে, ঐতিহ্য। তা এটা কেন বলে, এটা ভুল বলে না ঠিক বলে একটা মাথায় ছিল। এখন তো পরিষ্কার, ঐতিহ্য। ঐতিহ্য। কিন্তু সাধারণ মানুষ কি ঐতিহ্য বলে? তারা কি বলে? ঐতিহ্য। ঐতিহ্য। তাহলে ঐতিহ্য। তাহলে ঐতিহ্য। হয়ের সাথে যাই যুক্ত হোক না কেন, সেটা যেটা যুক্ত হবে সেটা কয়বার উচ্চারণ করতে হবে? দুবার। হয়ের উচ্চারণ হবে না। যেটা যুক্ত হলো সেটা দুবার উচ্চারণ করতে হবে। প্রথমটা অল্প প্রাণ, পরেরটা মহাপ্রাণ। কারো কোনো প্রশ্ন থাকলে করতে হবে। হৃদয়। হৃদয় এটার সঠিক উচ্চারণ কি? হ্যাঁ, এটা শব্দের শুরুতে এসেছে, এই জন্য হয়ের কোনো উচ্চারণ হবে না। হয়ের সাথে আছে কি? র। র কে দুইবার উচ্চারণ করতে হবে। র, অল্প প্রাণ এবং মহাপ্রাণ। এটা করতে হবে। আলমগীর একটু করে শোনাক। হৃদয়। 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 এটা করা সম্ভব না। এখন আলমগীরকে চলে যেতে হবে এটার সঠিক উচ্চারণ শেখার জন্য একজন কৃষকের কাছে, যে মাঠে গরু চড়ায়। সে মাঠে গরুটাকে যেভাবে চড়ায়, তখন সে একটা আওয়াজ করে, হর 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 হর। হর হর। হ্যাঁ, গ্রামে করে। হ্যাঁ, এটা করে কিনা? জি। হ্যাঁ, এইটাই। এখন আমরা হৃদয় বলতে গেলে, হৃদয় বললে হবে না, বলতে হবে হৃ। হৃ। হ্যাঁ, মহাপ্রাণ করে হৃ। হৃ। অনেক কষ্ট তো। হৃদয় বলো। হৃদয়। হ্যাঁ, এটাই হৃদয়। হৃদয়। অনেক কঠিন। হৃদয়। আমার আওয়াজটা না অনেক কঠিন না, আমার আওয়াজটা শোনো। হৃ, হৃ, হৃদয়। আমার হৃদয়। হৃদয়ে। আমার হ্যাঁ, এই তো হয়ে গেল। হৃদয়। আচ্ছা, হৃৎপিণ্ড। একটু আরো কয়েকটা জিনিস বলি। হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড। আচ্ছা, ময়মনসিংহে বাড়ি নোমান। নোমানের এলাকায় কোনো নদী আছে? জি, নদী আছে। নাম কি? সতিয়া নদী। চুটিয়া নদী। জি। এটা কোথায়? এটা কোথায়? গফরগাঁওয়ে তো আরেকটা বড় নদী থাকার কথা। ব্রহ্মপুত্র। হয় নাই। ওই ব্রহ্মের মধ্যে হ আছে, হয়ের সাথে ম সংযুক্ত আছে, অতএব সেটার উচ্চারণ হবে ব্রহ্মপুত্র। প্রথম ম অল্প প্রাণ, পরের ম মহাপ্রাণ। ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র। যেমন হিন্দুদের ব্রাহ্মণ। ব্রাহ্মণ। এখন এটা উচ্চারণ করতে পারি না, দেখে সংক্ষেপ করে বলি কি, বিবাড়িয়া। বলো, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। গুড। ব্রাহ্মণ। ব্রাহ্মণ। আচ্ছা, এই পরে মহাপ্রাণ মটা কি হরমত উচ্চারণ হচ্ছে অনেকটা, মানে হওয়াটা ভাব আসতেছে। মহাপ্রাণ বললেই তার সাথে বাতাস বের হবে, আর বাতাস বের হইলেই হ থাকবে। ও নাকের ভিতরে যায়। ব্রাহ্মণবাড়ি। হ্যাঁ, ওই ময়ের কারণে যায়, হয়ের কারণে যায় না। ওই যে ব্রাহ্মণ, ঠিক আছে, ওই ময়ের কারণে নাকে যায়। ব্রাহ্মণবাড়িয়া। জি, আমরা ওর সাথে যেটা আসবে এটা কি শুরুতে শেষে সব একই নিয়ম? হয়ের ওর সাথে শুরুতে যেটা মিলে আসতেছে। হয়ের শুরুতে আসে শুধু র, ঠিক আছে, হয়ের শুরুতে শুধু তাহলে র আসে। তাহলে ওইটার হৃদয়, উচ্চারণ তো হৃদয়টা আমরা, আব্দুল্লাহ মাঝখানে কোন হৃদয় দেশে আমরা গেছিল?
আচ্ছা ছিল হৃদয় না? নিয়ে আব্দুল্লাহ মনে হলো মাঝখানে হৃদয় কোথায় বললেন। ছিল? আলোচনা তো ছিলাম হয়েছে তো। হৃদয় নিয়ে এতক্ষণ এই- তোলপাড় হয়ে গেল। অনেক ওখানে অনেকক্ষণ হৃদয় পরে বললেন না যে কৃষকের মতো। আলমগীর, হৃদয়ের উচ্চারণটা শোনো। হৃদয় হ্যাঁ, হৃদয়, হৃদয়। তাহলে এটা তো হৃদয় শুরুতে না, মানে হর্ষ তো হ শুরুতে আসলো না এখানে। হ্যাঁ, তাহলে মানে রি এইভাবে এইভাবে হইলো কেন? দুইবার উচ্চারণ হইলো কেন? দুইবার উচ্চারণ হচ্ছে না এখানে রটা। দুবার উচ্চারণ হবে না এটা তো বলি নাই। হ, হয়ের সাথে যা যুক্ত হবে সেইটাই দুবার উচ্চারিত হবে। প্রথমবার অল্প প্রাণ, তাহলে পরের বার মহাপ্রাণ। এখানে বললেন না যে যদি হ শুরুতে হয় তাহলে দুইবার হবে না, রর মধ্যে থাকবে, এরকম বললেন না? না 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 না, হয়ের ক্ষেত্রে এটা বলিনি, এটা অন্যগুলির মানে শুরু ক্ষেত্রে ছিল। শেষ হবে একই। সব একই। ওকে। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন? যে আমরা তো যখন কিছু বলি তখন বলি বিশ্ব ব্রহ্মাণ্ডের, এই যে ব্রহ্মাণ্ডের এক অদ্বিতীয় হ্যাঁ অদ্বিতীয় হ্যাঁ, এটা বিশ্ব ব্রহ্মাণ্ড, ব্রহ্মা। ব্রহ্মাণ্ড। ক্লিয়ার? এখানে ওই যে তো একই রকম ব্রহ্ম, যেরকম ব্রহ্মা, এরকম ব্রহ্ম, ব্রাহ্মণ একই রকম। ব্রহ্মাণ্ড। তবে তারপরে এই শব্দটা কেউ ব্যবহার না করা উচিত। কেন সেদিন বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যবহার না করা উচিত, কারণ এটা হিন্দুদের একটা বিশ্বাস, এই পৃথিবীটা হচ্ছে ব্রহ্মের অণ্ড। ও আচ্ছা, আগে তো আমার জানাই ছিল না। অনেক ঠিক আছে? এটা, এই শব্দটা মুসলমানদের জন্য ব্যবহার করা আমি নাজায়েজ মনে করি, হারাম মনে করি। তারপরে মধ্যাহ্ন, এটা উচ্চারণটা কেমন হবে? হ্যাঁ হ্যাঁ, এই যে আসছি, চিহ্ন বলি। চিহ্ন, চিহ্ন, চিন, প্রথমটা চিন, চিদ্দেশ, চিন স্বাভাবিক, তারপরে ন, চিহ্ন, মধ্যাহ্ন। চিহ্ন, মধ্যাহ্ন। শুরুতে একটু আনিজি আনিজি লাগবে, কিন্তু এগুলি হচ্ছে একজন উচ্চারণ বিশারদের মূল, মানে সে যে উচ্চারণটা খুব চমৎকার ভাবে করতে পারে, এইগুলি যখন সে প্রয়োগ করবে তখন তার উচ্চারণগুলি অন্য সাধারণের চাইতে অনেক উচ্চতায় চলে যাবে। আমি কি বুঝাতে পেরেছি? যখন সে হৃদয় না বলে, যখন সে বলবে আমার হৃদয় থেকে কথাটা এসেছে, তখন সেই কথাটা শুনতে যত সুন্দর শোনাবে। এই বিষয়টার তুমি একটা চিহ্ন দিয়েছো, এটা না বলে সে যখন বলবে তোমার চিহ্ন দেওয়াটা ভালো হয়নি, তাই চিহ্ন, এই আওয়াজটা সকলের কাছেই অনেক বেশি আরাধ্য মনে হবে, মনে হবে যে আরে চমৎকার তো, এইরকম উচ্চারণ। এইখানেই হচ্ছে পার্থক্যটা তৈরি হয়। অতএব আশা করছি এই যে আজকের ক্লাসটা সবাই অনেক চর্চা করবে ইনশাআল্লাহ। এখনো অনেক প্রশ্ন বাকি রয়ে গেছে। হয়ের সাথে যদি ব আসে তাহলে সেই ক্ষেত্রে গ্রামার অনুযায়ী ব দুইবার উচ্চারণ হবে, প্রথমবার অল্প প্রাণ, পরের বার মহাপ্রাণ। তাহলে হয়ের সাথে ব যুক্ত হয়ে আহ্বান আসে, তাহলে এটা উচ্চারণ হওয়ার কথা আহ্বান। উচ্চারণ হওয়ার কথা কি? আহ্বান। হয়ের সাথে বা ওই যে যুগ্ম আহ্বায়ক হওয়ার কথা, যুগ্ম আহ্বায়ক বলি না অনেকে, যুগ্ম হয়ের সাথে ব সংযুক্ত অবস্থায় আছে, তাহলে ওইটার উচ্চারণ গ্রামার অনুযায়ী হওয়ার কথা যুগ্ম আহ্বায়ক, কিন্তু আহ্বায়কটা হয় না, এটা একটা খেলাফে কিয়াস। এখানে উচ্চারণটা হবে আহ্বায়ক, আহ্বায়ক। প্রথম বটা ও এর মতো হয়ে যাবে, প্রথম বটা কিসের মতো হয়ে যাবে? ও। এই যে আমি বলতেছিলাম বারবার, এই যে এটা কি আমরা বলি জিহ্বা, আসলে হয়ের সাথে ব সংযুক্ত। এই হয়ের সাথে ব সংযুক্ত হওয়ার কারণে ব দুইবার উচ্চারণ হচ্ছে, একবার অল্প প্রাণ আর একবার মহাপ্রাণ হওয়ার কথা, তাহলে উচ্চারণ হওয়ার কথা জিহ্বা, কিন্তু আসলে জিহ্বা হবে না, ওই প্রথম বটা ও এর মতো হয়ে যাবে, উচ্চারণটা হবে জিহ্বা। জিহ্বা, জিহ্বা। এখন শেষের ভটা বাংলা ভয়ের মতো না হয়ে জিহ্বা, বাংলা ভয়ের মতো না হয়ে
আরবি ওয়ার মতো হইলে বেশি সুন্দর হয়। ওয়া, জিহ্বা, জিউ- জিহ্বা, এটা না করে জিহ্বা, আমার জিহ্বা থেকে উচ্চারণ করছি, আহ্বান জিউয়া, রাখছি। ওয়ানা ওয়ানা ভা, ওয়া, জিহ্বা, জিউয়া, না ওয়ানা, এটা কে ওয়া, উচ্চারণ করছে, এটা হচ্ছে না। জিহ্বা মানে জিউভা। হালকা, ভটা হালকা ঠোঁটে লাগবে, দুই ঠোঁট হালকা লাগবে, বেশি একেবারে ফাঁকাও থাকবে না, আবার একেবারে বেশি চাপ দিয়েও লাগবে না। জিহ্বা, জিউভা, জিউভা, শুনি জিহ্বা জিহ্বা নোমান একটা উচ্চারণ ঠিক জিহ্বা আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, জিহ্বা, জিহ্বা আহ্বান, আহ্বান, জিহ্বা আহ্বান, আহ্বান, আহ্বায়ক, মানে এখানে প্রথম যে এই বটা আছে এটা এই ও হয়ে যাচ্ছে, আর পরের যেটা ভর মতো হবে সেটা ভর মতোই হচ্ছে। হ্যাঁ ভয়ের মতো পাতলা, ভয়ের মতো বেশি চাপ দিয়ে না, ভ এরকম না, জিহ্বা। ওস্তাদ জি, তাহলে আমরা তো অনেকে যেটা বলি বিহবল, এটার উচ্চারণ তো বিউভল, 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 বিউভল। হ্যাঁ উচ্চারণটা কত পার্থক্য তাই না, বিহব্বল, কত কিছু যে আমরা উচ্চারণ করে, তো এখন উচ্চারণটা কত সুন্দর করে করতে পারছি, বিউভল, বিউভল, আহ্বান, আহ্বায়ক। আহ্বান, আহ্বায়ক। ক্ষয়ের হুড়োহুড়ি শেষ, আগামী ক্লাসে আমরা ব্যঞ্জন ধ্বনির ক্লাস শেষ করব এবং স্বরধ্বনিতে ঢুকে যাব আগামী ক্লাসে। আজকের ক্লাস আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। গত ক্লাসে একটা ব্যায়াম ছিল, ব্যায়ামটা কে করেছে একটু না করে থাকলে আমার কোনো দোষ নাই, বাকযন্ত্রের জড়তা কাটবে না, যত বেশি ব্যায়াম করবে তত বেশি জড়তা কাটবে। আজকে যে ব্যায়ামটা দেখাবো সেই ব্যায়ামটা, এই ব্যায়ামগুলি কে আবিষ্কার করেছে? আমি। এই ব্যায়ামগুলি কোনো ব্যাকরণবিদ আবিষ্কার করেছে না, এই ব্যায়ামগুলি আল্লাহ রাব্বুল আলামিন আবিষ্কার করেছেন, মানে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যায়ামগুলি মানুষকে করার জন্য দিয়েছেন। বিশ্বাস হয় না? প্রত্যেকটা শিশু ছোটবেলায় এই কাজ করে, করে কি করে না? আমার একটা ছোট্ট মেয়ে আছে, তারা সে করে খেলার জন্য, কিন্তু আল্লাহ জানেন যে তাকে সামনে কিছু উচ্চারণ করতে হবে, তার বাকযন্ত্রের ব্যবহার লাগবে। এই জন্য প্রথম ক্লাসে এটা দিয়ে খুব খুব পোলাপান এটা করে কি করে না, করে। এই যে এটা করে কি করে না, করে। এটা করে এই জন্য যে তার বাকযন্ত্রটাকে তৈরি করেন আল্লাহ। আজকে যেটা করব এটা বাচ্চারা বা ছোট সন্তানরা এটা বেশি বেশি করে, এইটা এই ক্লাসের অনেকের হয়তো এক দুইজনের হবে না, দেখাবো। সবাই আগে করতে হবে, তারপরে যার হয় না সে হাত তুলতে হবে। থর, 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 থর। হ্যাঁ এমডির হচ্ছে, থর, আর কেউ? অল্প হচ্ছে মনে হয় আমার। হ্যাঁ হয় না কা, হয় না কা, একটু থেমে যাচ্ছে। হ্যাঁ মোহাম্মদ নাহিদ, মোহাম্মদ নাহিদের এটা শুনি, ঠিক আছে। আর কেউ? আচ্ছা জি, আর এটা কত হয় না কা, সময় ধরে হবে, হতে থাকবে? এটা যত এটা চর্চা করতে হবে তাহলে বেশি সময় হইতে থাকবে। আমার কি এটা হচ্ছে নাকি অল্প থেমে যাচ্ছে? থেমে যাচ্ছে, এটা কি? হ্যাঁ এটা জড়তা, এটা জড়তা। এই ব্যায়ামটা বেশি বেশি করলে এই থেমে যাওয়াটা আস্তে আস্তে দূর হয়ে যাবে, এটা লাগবে। ছোট আমার কাছে ঠিক ছোট আছে? বাচ্চারা তো সবসময় করে এগুলা। ঠিক আছে? ঠিক আছে, হয় না কারো এমন আছে হয় না? গোলাম কিবরিয়া, হয় না, হয় না?
ওকে ওকে, তাহলে সবার স্যার হচ্ছে, আমার হয় না। কার হয় না? জি স্যার, আমি জহির বলছি, আমার হয় না স্যার। একটু শুনি। এই তো স্যার। হ্যাঁ, এটা অনেকেরই না হওয়ার মতো থাকে। কেন? বাকযন্ত্রের মানে ত্রুটির কারণেও এটা হয়, অনেক সময় বাকযন্ত্রের জড়তার কারণেও হয়। এইটা যে যার এটা হয় না, সে আবৃত্তি উচ্চারণ করতে পারবে না, সে মাথারি ভাষা উচ্চারণ করতে পারবে না, সে নৃশংস উচ্চারণ করতে পারবে না, সে চট্টগ্রাম উচ্চারণ করতে পারবে না। সে মানে যখনই রিকার আসবে, রফলা আসবে, খুব দ্রুততার সাথে যখন আসবে, তখন সেগুলিকে সে স্লিপ করে যাবে, চট্টগ্রাম হয়ে যাবে, অথবা আবৃত্তি হয়ে যাবে, অথবা মানে ওই যে ট্রেইল, এটাকে ইংরেজিতে বলে ট্রেইল, মানে জিভ কাঁপানো। ট্রেইল যে করতে পারবে না, সে অনেক এই জাতীয় উচ্চারণের জায়গাগুলিতে সে আটকে যাবে। এখন এইটা এই চেষ্টাটা করা। এখন আরেকটা চেষ্টা আছে যেটা আসলে খুব কষ্টসাধ্য। এটা আমাদের এই যে জিভের নিচে কিছু নার্ভ আছে, নার্ভ, আমাদের এই হাত আমরা উঠাই, এই যে আমরা যা কিছু করি না কেন, সব নার্ভের মাধ্যমে। মানে আমাদের মস্তিষ্ক থেকে অনেকগুলি তার সারা শরীরে আছে, সারা শরীরে এই তার বিস্তৃত আছে। আমাদের মস্তিষ্ক থেকে এই যে যেমন এখানে চিমটি দিলে আমরা এখানে আসলে ব্যথা পাই না, এখানে আসলে ব্যথা এখানে পাই না, ব্যথা পাই মাথায়, কিন্তু অনুভূতির কারণে এখানে আমরা টের পাই। তো এই নার্ভগুলি যখন অকেজো হয়ে যায়, তখন এরকম এই হাত আমি যেমন উঠাচ্ছি, যার নার্ভ, এই হাতের নার্ভ অকেজো হয়ে গেছে, তার এই হাত প্যারালাইজড হয়ে গেছে, সে হাত কি করতে পারে না, উঠাতে পারে না। সেই প্যারালাইজড হাতের মধ্যে মশা কামড় দিলেও টের পায় না, সে হাতকে নাড়াতে পারে না, এইভাবে নাড়াতে পারে না, কারণ তার নার্ভগুলি কি হয়ে গেছে, অকেজো হয়ে গেছে। তখন ডাক্তাররা একটা কাজ করে, যে একটা ব্যায়াম দেয় ওইখানে হাতুড়ি দিয়া টোকা দেওয়ার জন্য। টোকা দিলে অনেক সময় হয় কি, ঘুমন্ত নার্ভ, যে নার্ভটা অকেজো হয়ে গেছে, সেই নার্ভটা অনেক সময় ধাক্কা খেয়ে, বাড়ি খেয়ে, অনেক সময় সে কি হয়ে যায়, মানে সতেজ হয়ে চালু হয়ে হতে থাকে। তো যাদের ড্রিল হয় না, তাদের ওই ইয়ার নিচে, ওই যে ছোটবেলায় আমরা তোতলাদের দেখেছি না, সীসা একটা এখানে দিয়ে রাখে, যারা তুতলামি করে একটা বল বা একটা সীসা এখানে দিয়ে রাখে, কারণ হলো ওই জিভে ঘষা খেতে 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 এক সময় তার জিভের নার্ভগুলি কি হয়ে যেতে পারে, সচল হয়ে যেতে পারে। এই জন্য আমাদের ক্লাসে আমরা অনেক সময় কলম এখানে দিয়ে হ্যাঁ এটা প্র্যাকটিস করাই। এটা প্র্যাকটিস করে যাদের হয় না, মানে অনেক দিন, এটা অনেক চর্চা করলে, হ্যাঁ কলমে যে দিয়ে তারপরে এটা করতে হয়, এটা কঠিন, করাটা কষ্টকর। এটা করলে অনেকের এটা চালু হয়ে যায়, ট্রেন ট্রেন, এবং এই চর্চাটা করতে হবে। তাহলে আমি 3টা ব্যায়াম দেখালাম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই 3টা ব্যায়ামই চর্চার মধ্যে রাখতে হবে। আজকের ক্লাস একেবারে শেষ পর্যায়ে আমি চলে এসেছি। কলম দিলে তো হয় না। গরম দিনে তো হবেই না, একটা বাড়িটা খাবে, এই বাড়িটা আস্তে আস্তে খাবে, বাড়িটা খেতে খেতে হতে পারে যে তার এটা চালু হয়ে যেতে পারে। তবে যদি তার জীবের যে নিচে একটা রগ থাকে, এই রগটা ছোট থাকে, হ্যাঁ এখানে একটা রগ আছে, এই রগটা যদি মোটা হয়, অনেকের খুব মোটা থাকে, তাহলে তার ট্রেইল করা যাবে না। আবার যারা পান খায়, তাদেরও কিন্তু ট্রেইল করার সমস্যা হয়, যেমন আমার হয়, আমি মাঝে মধ্যে পান খেলে এটা হয়। তখন আমি আবার ওই কোনো প্র্যাকটিস মানে কোনো রেকর্ডিং এর আগে আমি একটু বেশি করে ট্রেইল করে নিই, কারণ আমার বাকযন্ত্রে জড়তা তৈরি হয়, ওই জিভের মধ্যে জড়তা তৈরি হয়। তো এটা এখন যদি আমি নৃশংস বলি, আমার জিভ আটকাবে না, কারণ জড়তা, প্লেয়ার খেলার আগে কতক্ষণ আগে শরীর গরম করে না, এরকম যদি জিভটাকে একটু গরম করে নিই, তাহলে আর সে আটকাবে না। আর না হয় আমি নৃশংস বলতে গেলে আমার আটকে যায় অনেক সময়। একটা প্রশ্ন ছিল যে বাতাসে লাশের গন্ধ, এখানে আজও আমি নৃত্য নৃত্য ওই উচ্চারণটা আমি করতে পারছি না। কি নৃত্য মৃত্যু? নৃত্য নৃত্য মানে নাচ আর কি, আছে না নৃত্য। হ্যাঁ, ওই তো ট্রিল না থাকার কারণেই এই নৃ উচ্চারণ হচ্ছে না। অতএব ট্রিল বেশি বেশি করতে হবে, জিভ পাতলা করতে হবে, ট্রিল।
তাহলেই নৃ উচ্চারণ হবে, নৃ এটা নৃ হুম, নৃ। এই আবৃত্তিটা তো আপনি করেছিলেন, আহ, জি, তো এই উচ্চারণটা মানে উচ্চারণটা কি, মানে তাহলে কি এটা আমাদের অনুশীলনটা করতে হবে বেশি করে? হ্যাঁ, এই তো বললাম, একই কথা বারবার বলতে হচ্ছে। ট্রেইলের উচ্চারণ করলে এই জাতীয় নৃত্য, এগুলির উচ্চারণের যে জড়তা আছে এটা কেটে যাবে। ঠিক আছে? এইটা উচ্চারণটা কি জিহ্বার মাথায় লাগে আঘাতটা নাকি ভিতরে লাগবে? নৃ, আমার ন যেখান থেকে উচ্চারণ রি হবে সেখান থেকে নৃ নি- নৃ ন, নৃ এই যে নৃ হ্যাঁ, নিরে ত থ দ ধ ন, ন ন যেখান থেকে হয়, কোনো চিন্তা করার দরকার নাই। নয়ের মাখরাজ দিয়ে ভাবার দরকার নাই, এটা কেউ ভুল করে না। নয়ের মাখরাজে কেউ ভুল করে না। নৃ নৃ। ঠিক আছে? ওকে। আমার যে একটা বর্ণের সমস্যা আছে, যেটা চ উচ্চারণটা হয় না, এই জন্য আমাকে কি উপদেশ দিবেন বা কি করতে হবে আমার? ওই যে মাখরাজ খেয়াল করে চ, অল্প প্রাণ মাখরাজ খেয়াল করে চ, চ এটা হয়ে যাচ্ছে কি ছ। অতএব মাথায় রাখতে হবে আমার যেন কোনোভাবেই ছ না হয়, ছুটে না যায়, আটকে থাকে। চ প্রয়োজনে জিভের মাঝখান তার বরাবর উপরে তালুর সাথে ঘষা দিয়ে উচ্চারণ করতে হয়, কিন্তু যেহেতু এটা মহাপ্রাণের দিকে চলে যাচ্ছে এই জন্য ঘষা না দিয়া তালুর সাথে লাগাইয়া, জিভের মাঝখান তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া উচ্চারণ করতে হবে। চ আটকে রাখতে হবে, ছাড়া যাবে না। এটা অন্যদের জন্য না, শুধু আলমগীরের জন্য, যেহেতু তার চটা কি হয়ে যাচ্ছে, ছ হয়ে যাচ্ছে। এই জন্য চ এটাকে আটকে দিতে হবে। ঠিক আছে? চ চ উচ্চারণ। হ্যাঁ উচ্চারণ। হ্যাঁ, গুড। আচ্ছা, আজকের ক্লাস এই পর্যায়ে শেষ করি নাকি? কোনো প্রশ্ন যে এখানে কোনো বিষয়ে, যে কোনো? এখানে টর জায়গা থেকে উচ্চারণ হবে, কিন্তু আমরা তো র উচ্চারণ করতেছি, তাহলে টর স্থান থেকে কেন হবে? টর, র না এটা? ট এবং র এর সংযোগ দুইটা। তর, তর, টর তর। ট থেকে উচ্চারণ হতে পারে, ত থেকে উচ্চারণ হতে পারে, প থেকে উচ্চারণ হতে পারে, ট ত প। পর, তর, তর, ত ত প, তিনটা দিয়েই করা যায়। ঠিক আছে? জি ওস্তাদ জি, আগামী সপ্তাহে দেখলাম যে আপনার একটা অনুষ্ঠান আছে ময়মনসিংহে। জি হ্যাঁ। জি, সেটার জন্য কি আমাদের ক্লাস এদিক সেদিক হবে? ও, একটা তো চমৎকার কথা, এটা তো আমার খেয়ালে ছিল না। আমি তো অনুষ্ঠান করি না 12 সাল থেকে, কিন্তু এই অনুষ্ঠানটা আমাকে করতে হচ্ছে এই জন্য যে অনুষ্ঠানটা আমার এক ছাত্রের, মানে সরশৈলীর একজন ছাত্র, সে জি, তার একটা অনুষ্ঠান করবে। সে অনেক আর্জি করেছে যে তার অনুষ্ঠানটায় আমি যেন প্রধান অতিথি হিসেবে থাকি। তো সেই হিসাবে আমি অনুষ্ঠানটায় দাবিটা, তার দাবিটাকে অগ্রাহ্য করতে পারি নাই। অগ্রাহ্য, আচ্ছা। হ্যাঁ, তার দাবিটাকে অগ্রাহ্য করতে পারি নাই। তাহলে আগামী বৃহস্পতিবারে আমি তো ক্লাসটা করাতে পারছি না, তাহলে সেক্ষেত্রে কি করা যায়? শুক্রবারে শুক্রবারে, করা যেতে পারে। শুক্রবারে করা যেতে পারে। তাহলে শুক্রবারে আমি চেষ্টা করব, কিন্তু শুক্রবারে আমি থাকবো হচ্ছে সম্ভবত আমার গ্রামের বাড়িতে। তো শুক্রবার যেহেতু আমি ময়মনসিংহে যাচ্ছি, রথ রথ দেখা কলা বেচা কথা আছে না, যে প্রোগ্রামেও যাচ্ছি, সাথে বাড়িটাও ঘুরে আসি। মোহাম্মদ, সাউন্ড অফ করতে হবে। হ্যাঁ, রথ দেখা কলা বেচা, একটা মানে প্রবাদ আছে বাংলায়, যে রথও দেখা হলো কলাও বেচা হলো। ময়মনসিংহ যাচ্ছি, গ্রামের বাড়িতে যাব না, এটা হতে পারে না। তো রাতে হয়তো আমি গ্রামের বাড়িতে থাকবো, যদি সেখানে নেটওয়ার্ক ভালো থাকে, ইলেকট্রিসিটি থাকে। কারণ ইদানিং নাকি সারা দেশে বিদ্যুৎ লিক চালু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় বিদ্যুৎ চলে যাচ্ছে। আহ আমাদের এখানে তো নাই, নেটশো নেই, বন্ধ তো করে। যদি যদি সব ঠিকঠাক থাকে, ইনশাল্লাহ শুক্রবার রাতে ইনশাল্লাহ ক্লাসটা করাবো। ঠিক আছে? এবং আমি এটা অবশ্যই নোটিশ করব, মানে এই গ্রুপে জানাবো ইনশাল্লাহ। আচ্ছা, একটু প্রশ্ন চাই, যে কোনো বিষয়ে প্রশ্ন, যে কোনো বিষয়ে প্রশ্ন, মানে এই সাবজেক্টের বাইরে গিয়ে প্রশ্ন।
ক্লাসের এটা কি অফলাইনে ক্লাস হবে নাকি আপনার কোনো অনলাইনে ক্লাস করার পরে? অফলাইনে ক্লাস আপাতত হচ্ছে না, অফলাইনে ক্লাস হবে ইনশাআল্লাহ ভবিষ্যতে। সেটা কবে হবে এখন এই মুহূর্তে বলতে পারছি না। ওস্তাদজি, আপনাকে জাযাকাল্লাহ। আমি সব কবে দিকে বা আগে কখন গেলে অনলাইনে আপনাদের একটু থেকে বেশি পাওয়া active যাবে? পেতাম। এখন একটু অনলাইনে একটিভ কম, কারণ জি জি হচ্ছে কম। যে কারণ সারা জীবন তো নিজের খেয়ে বনের মোষ তাড়িয়ে গেলাম, এখন তাড়াতে তাড়াতে দেখি যে এখন নিজের মোষ নাই। তা বিভিন্ন এই জন্য প্রোগ্রামে দেখতে ভালো লাগে আমাদের। ওস্তাদজি, জি। আচ্ছা, আমি বুদ্ধিদীপ্ত প্রশ্ন চাই যে কোনো বিষয়ে। ওস্তাদজি মানে আমাদের এই আমি যেটা কোর্সে বলতেছি, কয়টা ক্লাস হবে মোট? 8টা ক্লাস হবে। সেশন, 3টা সেশন হয়েছে, আরো 5টা সেশন বাকি আছে। আর দ্বিতীয় পর্যায়ে কয়টা হয়? ওইটাতেও 8টা। তৃতীয় পর্যায়ে আছে? না, তৃতীয় আছে। পর্যায়ের আর তৃতীয় পর্যায়ে হলো ফানাফিল্লা, ওইটা হলো একেবারে সামনাসামনি, ওইটা অনলাইনে হবে না, ওইটা কোনো কোর্স ফি নাই। ওটা হচ্ছে সবকিছু শেখার পর সময় সুযোগ করে, আমার সময় সুযোগ দেখে আমার সাথে দেখা সাক্ষাৎ করে, মানে মানে এক কিছু সময় কাটানো, যে আবৃত্তিটা শোনা, এই আবৃত্তিটা আর কি করা যায়, হ্যাঁ, হ্যাঁ, এগুলি আমি পরে জানাই দিব, কোর্স শেষ হলে বলে দিব ইনশাআল্লাহ। ওস্তাদজি, আপনি বর্তমান ঢাকায় থাকেন? আপনাদের ঢাকায় না কোথায় থাকেন? কখন গেলে আপনার সাথে সরাসরি দেখা করা যাবে অফিসে? অফিসে, হ্যাঁ, যদি সময় আমি ফ্রি থাকি অবশ্যই দেখা সাক্ষাৎ করা যাবে ইনশাআল্লাহ। অফিস কোথায়? পুরানা পল্টন, ঢাকা। কবে মানে আপনি পুরানা পল্টন কোন জায়গায় এটা? সপ্তাহে কয়দিন বসেন বা কখন গেলে পাওয়া যাবে? আমি শুক্রবার ছাড়া বাকি 6 দিনই বসি, যদি দেশের বাইরে না যাই অথবা কোনো প্রোগ্রাম না থাকে, একটু ফোন দিয়ে তারপরে আসতে হবে। আচ্ছা, ফোন হবে না ফোন হবে? এটা যদি ফোন। বলি যে এটা তো ফোন। ইংলিশ ফোন, হ্যাঁ। আর বাংলায় বললে ফোন। না, এটা ইংরেজি শব্দ, অতএব ফোন। ফোন, হ্যাঁ ঠিক সেটাই আছে। হবে। যেহেতু এটা আপনি তো বলেছিলেন বিদেশি শব্দ, বিদেশি জায়গায় উচ্চারণ করতে হবে। হ্যাঁ, বিদেশের কিন্তু মতোই উচ্চারণ অফিসটা করতে হবে। পল্টনে কোথায়? পুরানা পল্টন শাওন টাওয়ার, 7 তলায়। এই নোয়াখালী টাওয়ারের পাশে এটা? সকালে এটা কাছাকাছি, হ্যাঁ, পল্টন টাওয়ারের পাশে। ওস্তাদজি, আচ্ছা, কারো কোনো প্রশ্ন? আমি আপনি প্রশ্ন এটা কি চাচ্ছিলাম। স্টুডিও? এটা কি কোনো স্টুডিও? না না না, এটা আমার ব্যবসায়িক অফিস। আচ্ছা, আমি বুদ্ধিদীপ্ত প্রশ্ন চাচ্ছিলাম, একটাও বুদ্ধিদীপ্ত প্রশ্ন পাইলাম না। মানে আমি যেটা চাচ্ছিলাম যে এমন কিছু প্রশ্ন যেটা এটা কেন হয়, ওইটা কেন হয়, এটা এরকম না কেন, ওইরকম কেন। এটা কি আমাদের এই পড়ালেখার বিষয়ে? না, অন্য যে কোনো বিষয়ে, দুনিয়ার যে কোনো আসমান জমিনের মধ্যে যা কিছু আছে। আমি একটা জি, প্রশ্ন আমি বলেছিলাম না, স্যার আমি একটা কথা বলতে চাচ্ছি। যেমন আমি একটা প্রশ্ন করেছিলাম না, এই ক্লাসে করেছিলাম তো, যে সন্ধ্যার আকাশ লাল হয় কেন? জি, এই জাতীয় প্রশ্ন, মানে যেই প্রশ্নগুলি আসা উচিত, একটা প্রশ্ন, তারপরে শেষ করে দিব আবৃত্তি দিয়ে। ক্যামেরায় যদি লেন্স লাগানো হয় তাহলে ক্যামেরাটা মানে বেশি ভালো হয়ে যায় কেন? মানে ফুটেজটা অনেক সুন্দর আসে, এবং লেন্স ছাড়া দেখা যায় যে একেবারে বাজে অবস্থা, কিন্তু লেন্স লাগাইলে সেটা অনেক ভালো হয়ে যায়। বুঝলাম না আমি কথাটা। লেন্স ছাড়া তো, এটা লেন্স লেন্স ছাড়া লেন্স ছাড়া ক্যামেরায় ছবি আসবে না, কোনোদিনই ছবি আসতে পারে না। ভিডিও বা ছবি যেটাই হোক, মানে লেন্স লাগাইলে মনে হচ্ছে অনেক বেশি ভালো হয়ে যায়। এটার কারণ লেন্স ছাড়া যে একটা কাজ মাত্র, ওটা তো একটা কাজ। আচ্ছা, এই যে এটা আমি খুলে ফেললাম, আমি কি এখন ভালো দেখি না কম দেখি? ভালো। কম ঘোলা। ঘোলা দেখি। এখন যখন আমি লেন্স লাগালাম তখন আরো ভালো দেখি। ভালো দেখার পেছনে কারণ হচ্ছে যে বস্তুটাকে সে বড় আকারে আমার চোখের সামনে উপস্থাপন করে। আমি বুঝাতে লেন্সে পেরেছি? লেন্স, কাঁচ, কাঁচে কাঁচের মধ্যে 2 ধরন আছে, একটা হচ্ছে উত্তল আর একটা হচ্ছে অবতল। আমরা
মানে দিন এরকম কাঁচ, এরকম গোল কাঁচ আমরা দেখেছি, জন্য এক সাইডে এরকম পেটের যিনি মতো থাকে, দাওয়াতে আর এক কাজ সাইডে করে, কিন্তু পিঠের এটা মতো তো থাকে। ব্যবসায় পরিপূর্ণ। তা যেটা জি। উঁচু সাইড এইরকম গ্লাস না, এরকম আস্তা গ্লাস দেখা যায় যে এইরকম ও গ্লাসটা এরকম। কেমন? হ্যাঁ, একদিকে উত্তল, একদিকে অবতল। মানে যদি এরকম পিঠের মতো থাকে তাহলে সেটাকে বলে উত্তল, আর যেটা পেটের মতো মানে নিচের দিকে থাকে ওটা বলে অবতল। উত্তলের লেন্সের কাজ হচ্ছে দূরের জিনিসকে বড় করে কাছে সামনে নিয়ে আসা। যেমন আমরা বাইনোকুলার যখন দেখি তখন এটা কি হয়, মানে দূরের জিনিসটাকে বাইনোকুলার যারা অনেকে দেখি না, এরকম বাইনোকুলার দিয়ে দেখলে অনেক 2 মাইল দূরে একটা লোক আছে, তাকে মনে হয় একেবারে হাতের সামনে। এরকম হয় কি হয় না? জি। আবার ওইটাকে ওই জি। বাইনোকুলারটাকে উল্টা করে ধরলে সেটা কি হয়ে যায়, মানে কাছের লোকটা অনেক ছোট দূরে চলে দেখায়। যায়। হ্যাঁ, তাহলে একটা গ্লাসকে যদি একটু শেপ চেঞ্জ করে দেওয়া যায় তাহলে দূরের জিনিসকে কাছে আনা যায়, কাছের জিনিসকে দূরে নেওয়া যায়। এই জন্য লেন্স লাগাইলে আমরা কোনো জিনিসকে কাছে দেখি বা স্পষ্ট দেখি। ক্লিয়ার? চোখের যে আমাদের গ্লাস, এইটা মানে হ্যাঁ, আমাদের যে স্পষ্ট করে দিচ্ছে ঘোলাটাকে, এইটা কিভাবে করতেছে? ওই একই জিনিস উত্তল এবং অবতল। যদি কারো যদি কাছের লেখা পড়তে কি হয়, তার নিচের অংশে উত্তল করে দেয়, তখন লেখাগুলি তার চোখ যতটুকু দেখতে পায় ক্ষমতা অনুযায়ী তার চাইতে বড় আকারে তার সামনে আনে। ক্লিয়ার? আচ্ছা, এখানে তো শুধু উত্তল অবতলের বিষয় না, কারণ কোনোটায় 50 পাওয়ার আছে, কোনোটায় 500 পাওয়ার। উভয়টা দেখা যায় সমান উত্তল বা অবতল। না, ওইটা আমরা বুঝবো না। উত্তল অবতলের বিষয়টা এভাবে আমরা বুঝবো না। কিন্তু ওই 50 পাওয়ার আর 500 পাওয়ারের তার হলো 500 পাওয়ারের উত্তল আর 50 পাওয়ারের উত্তল। মানে উত্তলের মানে পার্থক্য। ঠিক আছে? তাদের মতো করে এইটা, তারা করে দেয় আর কি। হ্যাঁ, এইটাই যে আপনি তাকাইলে বোঝা যায় যে এই যে এই নিচের অংশের গ্লাসটা একটু অন্যরকম। মানে এখানে উত্তল করা আছে এটা। জি, ওস্তাদ, ক্লিয়ার? জাযাকাল্লাহ। জি। আহ, একজন মানে শুদ্ধভাষী, তার লক্ষ্য উদ্দেশ্য কেমন হওয়া উচিত? আরেকটা হচ্ছে যে আমাদের বর্তমান সমাজে বিভিন্ন মানে মতপার্থক্য তৈরি হয়েছে বা হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, বা কিভাবে কাজ করলে আমাদের উম্মাহ বা ঐক্যটা ধরে রাখা যাবে? এটা তো অনেক বড় বিষয়। আমি সহজে একটু বলি। শুদ্ধভাষীদের লক্ষ্য উদ্দেশ্য তো আমি বললাম। শুদ্ধভাষীদের লক্ষ্য উদ্দেশ্য তো একটাই। তার জীবনের লক্ষ্য তো আমি বলেই দিয়েছি যে আমাদের জীবনের লক্ষ্য হবে ইসলামের বিজয়। আর আ আমাদের এই উত্তাল সময়ে বিভিন্ন মতপার্থক্য তৈরি হচ্ছে। এটার কারণ কি? এটার কারণটা জানতে পারলে আমাদের জন্য সহজ হবে। যত বেশি একটা কলসে পানি কম, তত বেশি আওয়াজ হয়। কি হয়? আওয়াজ হয়। আর এটা ভরপুর থাকলে, আওয়াজ হবে না। আবার খালি থাকলে, কিছুই না, বেশি বাজবে। মানে খালি থাকলেও আওয়াজ হবে না, ভরা থাকলেও আওয়াজ হবে না। শুধু, হ্যাঁ, কারো বুঝতে কারো পেরেছি। যদি জ্ঞান পরিপূর্ণ থাকে, সে যদি তার তার মধ্যে ব্যক্তিত্ব এবং জ্ঞানটা পরিপূর্ণ থাকে, সে আওয়াজ কম করবে। আর যদি সে একেবারে কিছুই না জানে, সেও আওয়াজ কম করবে। এই ২ টাই নিরাপদ। আর মাঝখানে একটা বিপদ। অল্প বিদ্যা ভয়ঙ্করী, জুতারে বলে আলমারি। আচ্ছা, এবং জি। এই জুতারে যারা আলমারি বলে, তাদের দ্বারাই মতপার্থক্য তৈরি হয়। সেই সময় আমাদের করণীয় হচ্ছে সহজেই রিঅ্যাকশন না দেখানো। আমাদের সবচাইতে বড় রোগ প্রতিক্রিয়াশীলতা। আমরা অল্পতেই প্রতিক্রিয়া দেখাই। এটা একদম উচিত না। আরো ডিটেইল আলোচনা করা সম্ভব। ঘন্টার পর ঘন্টা আলোচনা করা সম্ভব। আজকে আর এই বিষয় না। আমি একটা আবৃত্তি দিয়ে আজকে ক্লাস শেষ করি। নাকি? আরেকটা প্রশ্ন। হুম। আজকে, এটা বর্গীয় জ আছে না? এটা আজকে হবে নাকি আজকে? এইটা আজ হবে। আজকে একটু আজকে আজকে মানে এটা বলার তো দরকার নাই। আজ। আজ, কথ্য ভাষায় হলো আজকে। আজ। আজ, আজকে। জি। ঠিক আছে? আচ্ছা, আবৃত্তি করব কোনটা? আজও বাতাসে লাশের গন্ধ পাই, না হলে ভয়।
আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, এটা পুরোটা মুখস্থ এখন আছে কিনা বলতে পারছি না, তারপরেও চেষ্টা করি। ভয় না হলে ভয়, ভীতু কাপুরুষ। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, নৃত্য দেখি। ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে। এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল, জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। দা- আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এই যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। অরষ্ট স্বাধীনতা এ কি তবে নষ্ট জন্ম? এ কি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল? ফসল, জাতির ফসল পতাকা আজ খামচে ধরেছে সেই খামচে পুরনো ধরেছে। শকুন। জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। মাটি বাতাসে লাশের গন্ধ ভাসে, ভুলে গেছি। ওস্তাদজি কি বলবো? আমি বলবো? বাতাসে লাশের গন্ধ ভাসে, নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দোলে মাংসের তুফান। মাটিতে রক্তের দাগ, চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড়। এ চোখে ঘুম আসে না, সারা রাত ঘুম আসে না। তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার, পানিতে ভেসে থাকা মানুষের পচা লাশ, মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না।